ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মুস্তেশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় মাঠ প্রশাসন ও সাম্প্রদায়িক বিষয়। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন ডক্টর মাহবুব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং তার পাশে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। মাঠ পর্যায়ে প্রশাসনী আসল সরকার, বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে শিগগিরই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পেশ, জানিয়েছেন প্রেস সচিব। মতপার্থক্য ভুলে নতুন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। গণতান্ত্রিক ধারায় ফেরার তাগিদ। নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, জানিয়েছেন সিইসি। ভোটারদের আস্থা অর্জনে কাজ করবে কমিশন। শহীদ পরিবারগুলোকে মামলায় সহায়তা দিতে দ্রুত লিগ্যাল এইড সেল হচ্ছে, জানালেন আইন উপদেষ্টা। বিভেদ না করার আহ্বান পরিবেশ উপদেষ্টার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে শিক্ষার্থীদের জুতা ও ঝাড়ু নিক্ষেপ, কারওয়ান বাজারে স্বৈরাচারীর প্রতীকী ফাঁসি। শিরোনাম দেখছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আজ আমরা কথা বলবো মাঠ প্রশাসন ও সাম্প্রতিক বিষয়। এই বিষয় নিয়ে কথা বলবো, অনেক কিছু জানার আছে। শুরুতেই যেতে চাই মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে। মাঠ পর্যায়ে প্রশাসনই আসল প্রধান আসল সরকার, আমাদের প্রধান উপদেষ্টা এটা বলেছেন। সেক্ষেত্রে আমরা কি আসলে এর প্রতিফলন দেখব কিনা? কারণ আমাদের অতীত অভিজ্ঞতা আসলে অন্য কথা বলে। আমাদের অতীত অভিজ্ঞতা তো অন্য কথা বলে, এটা তো আমরা জানি সবাই। কেন বলে এটা জানার চেষ্টা করতে পারি যে কেন আমাদের অভিজ্ঞতা এরকম, কেন পৃথিবীর অন্যান্য দেশে যে ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস বা স্টিল ফ্রেম সিভিল সার্ভিস ভালো মতো কাজ করে। এবং এই যে আমরা গণকর্মচারীদের কথা বলি, এটা 100-200 বছরের পুরাতন নয়, 2000 বছরের বেশি পুরাতন। 2000 বছর আগে চীন সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যেও গণকর্মচারী নিয়োগ করা হতো। চীনে 610 খ্রিস্টাব্দে পরীক্ষার মধ্য দিয়ে গণকর্মচারী নিয়োগ করা হতো। আর আমরা যেটা এখন ইনহেরিট করেছি সেটা 1858 সালে একটা মেরিটোক্রেসি। যে এটা কেন করা হলো এই জন্য যে যারা শাসন করেন, মানে রাষ্ট্র পরিচালনা করেন, সরকার, রাজনৈতিক সরকার অথবা অন্য কোনো ধরনের সরকার, সামন্ত সরকার, জমিদার সরকার, মোগল সরকার, বিভিন্ন ধরনের সরকার দেখছে আপনার, সেনা সরকার। তো সরকার আইন করেন, আইনটা তৈরি করে দেন এবং একটা নীতিমালা তৈরি করেন, বিধিবিধান তৈরি করেন। এগুলো হলো সরকারের ওই লেভেলের দায়িত্ব। এই আইন, সংবিধান, বিধিমালা অনুযায়ী সেই কাজটা করার দায়িত্ব হলো গণকর্মচারীদের। এজন্য পৃথক করা হলো যে একেবারে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন একটা গণকর্মচারী থাকবে, গণকর্মচারী গোষ্ঠী, দল, যেটাকে আমরা আমলা বলি। সেটা চৌকিদার থেকে একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত আছেন যারা গণকর্মচারী হিসাবে আপনার স্বাধীনভাবে কাজ করবেন। আমরা যেটা দেখলাম যে 75 বছর যদি ধরি আমরা, দেশ বিভাগের পর থেকে আমরা তো ভারত ভাগ হলো, দুটো রাষ্ট্র হলো ভারত এবং পাকিস্তান। ভারতে যেটা দেখা গেল, সেখানে তারা ব্রিটিশ যে আমলাতন্ত্র আছে এবং ইন্ডিপেন্ডেন্ট যে গণকর্মচারী আছে সেটাকে তারা রক্ষা করার চেষ্টা করলো, তাকে শক্তিশালী করার চেষ্টা করলো। আর আমরা পাকিস্তানে যেটা দেখলাম যে সেই ব্যুরোক্রেসি বা সেই গণকর্মচারীদেরকে সুরক্ষা দিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিয়ে তাদের উপরে একটা চাপিয়ে দেওয়ার অবস্থা হলো। এবং এই চাপিয়ে দেওয়াটা আরও প্রবল হলো যখন পাকিস্তানে মার্শাল ল চলে আসলো। তো মার্শাল ল কারা দেন? সেনাবাহিনীর লোকেরা দেন। তারাও হলো এক ধরনের গণকর্মচারী। তো তাহলে গণকর্মচারীর শাসনই শুরু হয়ে গেল পাকিস্তানে, ভারতে সেটা হয়নি। এরপরে তো আমরা স্বাধীনতা অর্জন করলাম 1971 সালে 16 ডিসেম্বর। তারপরে যে আমরা উত্তরাধিকার সূত্রে পেলাম, তাদেরকেও আমরা রাজনীতিবিদরা তখন তাদেরকে ব্যবহার করা শুরু করলেন তাদের দলীয় স্বার্থে। এবং গত 54 বছর ধরে সেটা হয়ে যাওয়ার ফলে ওই যে মাঠ প্রশাসন বলেন আর গণকর্মচারী বলেন, এদের বড় 3টা ভাগ আছে। একটা হলো প্রশাসন, একটা হলো পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা সিভিল এইডে আসে অনেক সময়, আর অন্যান্য বাহিনী তো আছেন।
আর একটা হলো জুডিশিয়ারি। এই যে তিনটা উইং ঠিকমতো স্বাধীনভাবে কাজ করতে পারেনি এবং এদেরকে সবসময় দলীয় কারণে ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেকে বলেছেন এর আগে সরকার এবং রাজনীতি বা দল এবং সরকার একাকার হয়ে গেছে। একাকার হয়ে যাওয়ার ফলে আপনি গত দুটা নির্বাচন, বিশেষ করে 18 এবং 24-এর নির্বাচন পুরোপুরি একেবারে ফার্স্ট একটা নির্বাচন হয়েছে, নির্বাচন হয়নি বলতে হবে। এবং নির্বাচনের নামে একটি দল ক্ষমতায় থাকার যে চেষ্টা ছিল সেই চেষ্টাটা তারা সফল হয়েছিলেন এবং তার কারণেই এবং অন্যান্য অনেক কারণে দ্রব্যমূল্য, আপনার লুটপাট, টাকা পাচার, মুদ্রাস্ফীতি, এসব অনেক কারণে অর্থনৈতিক যে অবস্থা, গরিব মানুষের যে চ্যালেঞ্জ লাইফ, সব মিলিয়ে একটা আন্দোলনের মধ্য দিয়ে, কোটা আন্দোলন দিয়ে যার শুরু, এক দফা দিয়ে যার শেষ, এবং একটা সরকার পতন হয়েছে এবং সরকারের প্রধান দেশ ছেড়ে চলে গিয়েছেন। এখন আজকে ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন খুবই কারেক্টলি উনি বলেছেন যে মাঠ পর্যায়ে এরাই সরকার, এটাই সত্যি। কিন্তু এই গণকর্মচারীদের যদি আইন, বিধান, নীতিমালা, সংবিধান অনুযায়ী কাজ করার সুযোগ না দেওয়া হয় এক নম্বর, এবং কাজ করার জন্য তৈরি না করা হয়, ইচ্ছা শক্তিটাও থাকা, কাজ করার জন্য তৈরি না করা হয়, তৈরি করতে হয়। ইচ্ছা শক্তি তো কীভাবে আসবে? আপনি একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা কলেজ গ্রাজুয়েট, আপনি পরীক্ষা দিলেন, আপনি সিলেক্টেড হলেন, আপনাকে একটা কাডারে পোস্ট করা হলো, মানে আপনি গণকর্মচারী হলেন। তো গণকর্মচারী হওয়ার পর তো ইউ আর ট্রেন্ড, কারণ আপনি তো ওই ট্রেনিং নিয়ে আসেন না, আপনার সাবজেক্ট আলাদা হতে পারে, কেউ কৃষি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ফিজিক্স, কেউ আবার হিস্ট্রি হতে পারেন। এই সাবজেক্টের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উনি যদি কোনো দিন গণকর্মচারী হন, কারণ এটা পার্সেন্টেজ খুব কম, গণকর্মচারী হবে 0.01%, তো উনি যদি কখনো গণকর্মচারী হন তাহলে উনি কীভাবে কাজ করবেন, কী কী করতে হবে, এটা তো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, শেখানোর কথাও না। না, এটা শেখানো হয় এটাই আপনার রিক্রুটমেন্ট, এরপরে লং ট্রেনিং থাকে, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, এবং আপনি মাঠে যখন কাজ করেন, আপনি যাদের নেতৃত্বে কাজ করেন, সেইভাবে তারা শেখেন এবং সেইভাবে তাদেরকে পরিচালনা করতে হবে। পরিচালনাটা করবেন কেন? ড্রাইভিং সিটে থাকে রাজনীতিবিদের সরকার, অথবা সৌর সরকার, অথবা সামরিক বাহিনীর সরকার, অথবা যে সরকার তারা থাকেন, তারা এদেরকে ওইভাবে কাজটা করতে উদ্বুদ্ধ করবেন, মনিটর করবেন, এবং তারা যাতে অন্যায় না করেন, অন্যায্য কাজ না করেন, বিধিবিধান লঙ্ঘন না করেন, আইন লঙ্ঘন না করেন, দুর্নীতি না করেন, এইসব মনিটর করার দায়িত্ব হলো সরকারের। সুতরাং ওইটা যখন আমরা করতে পারবো, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যুরোক্রেসি বা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন একটা গণকর্মচারী, তখন আমরা তাদের কাছে প্রত্যাশা করতে পারবো যে তারা মাঠ পর্যায়ে সরকারের যে দায়িত্ব, আসলে সরকার তো না, রাষ্ট্রের যে দায়িত্ব, সরকার তো আসবে যাবে, রাষ্ট্রের যে দায়িত্ব বা জনগণের প্রতি তাদের যে দায়িত্ব, জনকল্যাণের যে দায়িত্ব, সংবিধান তাদেরকে যেটা বলেছে যে সকল ক্ষমতার মালিক জনগণ, এবং সকল সময়ে জনগণকে সেবা করা হচ্ছে গণকর্মচারীদের দায়িত্ব, সেইভাবে তখন তারা দায়িত্ব পালন করবেন। এটার জন্য আসলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। শুধুমাত্র তাদেরকে আহ্বান জানালে হবে না, শুধুমাত্র বক্তৃতা বিবৃতি দিলে হবে না, শুধুমাত্র সমালোচনা করলে হবে না, শুধুমাত্র ঘাট ধরে বাইর করে দিলে হবে না। তো এখানে আমাদের অনেক কাজ করার আছে। আচ্ছা, আমি এর সাথে জনাব মাহবুব হাসান, আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে প্রশাসকদের কি নিরপেক্ষভাবে কাজ করার জায়গা আছে কি না? ধন্যবাদ আপনাকে এবং আবু আলম চমৎকারভাবে মানে টোটাল জিনিসটাকে কিন্তু উনি বর্ণনা করেছেন। গণকর্মচারী স্বাধীনতা না পেলে তারা কিন্তু নিজের মতো করে কাজ করতে পারে না। যদি উপরে একজন বসে থাকে এবং সে যদি বলে যে এই যে এখানে এই গাছটা আছে, এটাকে তোমাকে কাটতে হবে, অথচ এই গাছটা কিন্তু জনগণের কল্যাণের জন্যে কাজ করে, সে কি বলে নানা বিষয় ছায়া দেয়, তারপরে কি বলে এই যে যেটা ফল দেয়, হ্যাঁ ফল দেয়, অক্সিজেন দেয়, অক্সিজেন ফ্যাক্টরি। তাহলে এটা অন্যায়। তার বস যতই বলুক তাকে কেটে ফেলতে, তার উচিত হবে না, তার সত্তা দিয়ে বোঝা উচিত যে এই গাছটা কাটা অন্যায় হবে। তখন তার বসকে বলতে পারেন যে না, এটা আপনি যে আদেশ দিয়েছেন সেটা ঠিক না, কারণ এটা জনগণের কল্যাণে লাগে। এটা বলার জায়গাটাও তো আসলে থাকা লাগে। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদের প্রশাসন ব্যবস্থায় সেই রকম অবস্থা আছে কিনা। আমাদের স্যারদের আমরা স্যার বলতে অভ্যস্ত, যা বলবেন সেটা করতে অভ্যস্ত, যা বলবেন সেটা সেই স্বাধীন চিন্তা না করে
তার আদেশ পালন করার জন্য আমরা অভ্যস্ত। এই জন্য আমরা দেখলাম যে যখন শেখ হাসিনার আদেশ যখন আইজিপি সাহেব শুনলেন এবং তিনি যখন অর্ডার দিলেন গুলি করো, তারা কিন্তু গুলি করে হাজার হাজার লোক মেরে ফেলছে। তারপরেও শেখ হাসিনা বলেছেন যে আমার কি দোষ, আমি কি করেছি, তাই না? আমি অত ডিটেলসে যেতে চাই না। গণকর্মচারী বা পুলিশের অথবা র্যাবের অথবা মিলিটারি তো অন্যায় করতে চায়নি, সে তার রিফিউজ করেছে যে না আমরা আমাদের সৈনিকরা, আমাদের মিড লেভেলের যে কর্মকর্তারা, তারা বলেছে না, তারা এই মবের উপরে গুলিবর্ষণ করবে না। তারপরে তো হাসিনা উড়াল দিয়েছে, বলছে ঠিক আছে আমরা সেফ এক্সিটে চলে যেতে দাও। সেটা হয়তো উচিত হয়েছে কি অনুচিত হয়নি সেটা আইন বলবে। যে ওয়াকারুজ্জামানকে যেভাবে ওনাকে পৌঁছে দিলেন ইন্ডিয়ার হাতে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তারপরে মিলিটারির হাতে 600-700 লোক আশ্রয় নিয়েছিল, তারা কোথায় আমরা জানি না। তারা অধিকাংশই পালিয়ে গেছে, কয়েকজন ধরা পড়েছে আর কি। যে এখন আমাদের প্রশাসনের কি কাজ বা পুলিশের কি কাজ, আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলোকে পাল্টাতে হবে। আমাদের এখানে জি হুজুর ছাড়া কিছু হয় না। জি হুজুরের এই ব্যবস্থাপনা, এই স্ট্রাকচারটাই নৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সাংস্কৃতিকভাবে পাল্টাতে হবে। কিভাবে? যে এই যে স্যার অর্ডার দিয়েছে এবং আমাকে মানতে আমি বাধ্য, এই বোধ উল্টে ফেলতে হবে, অবশ্যই উল্টে ফেলতে হবে। নিজের যে চৈতন্য, যে মানবিকতা, যে দৃষ্টিভঙ্গি, যে নীতি আদর্শ এবং জনগণের প্রতি যে তার দায়বদ্ধতা, সে শুধু তার বসের দায় না, অধীন নয়, সে বেসিক্যালি তো জনগণের অধীন। সেই কালচারটাই তো আসলে আমাদের মধ্যে ডেভেলপ হয়। সেই কালচারের অভাব আমাদের দেশে। কেন অভাব? কারণ এই প্রশাসন যেখান থেকে এসছে 1855-তে কমিশন হয়েছিল, 1858-তে সিপাহী বিদ্রোহের পরে। না, ওইটা পরে আমি বলছি যে এই যে এখানে ভারত শাসন আইনের ভিতর দিয়ে বেসিক্যালি এটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে ব্যাপকভাবে। তো তখন হয়েছিল কি, যারা ছিল শাসকরা ছিল ব্রিটিশ, অন্য ধর্মের অন্য বর্ণের মানুষ। তারা পুলিশ 1862 সনে পুলিশ যখন ব্যবস্থা করে, তাদের রক্ষার জন্য এদেরকে ব্যবহার করে এবং তাদের ট্রেনিং হয় ওভাবেই, মানসিকভাবে সে বসদের রক্ষা করবে, আর নেটিভ যারা তারা হলো শত্রু সবসময়। এবং শেখানো হয়েছে জনগণ হলো শত্রু, তারা অন্যায় করে, অবিচার করে, সব কিছু করে। আর আমরা হলাম তোমাদের রক্ষাকর্তা, আমরা জনগণকে রক্ষা করি, আমরা জনগণের খাবার দাবার সব কিছু দিই, আমাদের সমস্ত কিছু দিই, আমাদের তোমরা রক্ষা করবে। এবং পুলিশের নৈতিকতায় দেখবেন সেটা, আচার আচরণে সেটা দেখবেন, দৃষ্টিভঙ্গিতে সেটা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজে সেটা দেখবেন। যখনই একজন সাধারণ মানুষ করতে যাবে, কথা বলতে যাবে, সে তার যে ভাষা ভঙ্গি বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন যে সে শাসক, আমি শাসিত। এই শিক্ষা থেকে বেরোতে হবে। না বেরোলে আপনি জনপ্রশাসন জনগণের জন্য হবে না। আবু আলম চমৎকার বলেছেন, স্বাধীন গণকর্মচারীদের উচিত স্বাধীনভাবে ভাবার এবং যেটা অন্যায় আদেশ, সে অন্যায় আদেশকে রিফিউজ করা। বলবেন যে এটা কিভাবে সম্ভব, আপনাকে সে কারণে সংস্কার করতে হবে। সে সংস্কার এই জন্যই করতে হবে যে আপনার সংস্কার তো শুধু লিখিত না, আমাদের সংবিধানে প্রায় সব কিছুই আছে। হ্যাঁ, জনগণ রাষ্ট্রের মালিক, মাস্টারের মালিকরে হলে সমস্ত কিছুর মালিক, তাই না? কিন্তু এটা মানেন আপনি যে সচিব সাহেব মানেন, বা সচিব সাহেবের কর্মচারীরা মানেন, পুলিশরা মানেন, র্যাব মানেন না। তার মানে তাদেরকে শেখানো হয় না। ওখানে লেখা আছে ঠিকই, বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ওই নীতি আদর্শ নেই। আমরা ধরেন জনগণের কথা বলি, তাদের স্বার্থের কথা বলি, তাদের নামে আন্দোলন করি, তাদের নামে জীবন দিই, তাদেরকে সর্বোচ্চ তুলে ধরি। তারপরে যখনই ক্ষমতায় যাই, তখনই আমি হয়ে যাই সেই মানুষ। বলে না যে
কি বলে, কেউ যদি একবার লঙ্কায় যায় সে রাবণ হয়ে ওঠে। সিস্টেমটা হলে রাবণ হয়ে ওঠার, এই সিস্টেমটাকে পাল্টাতে হবে। যে কারণে সংস্কারের জন্য প্রথম সংস্কৃত হওয়া উচিত এই গণকর্মচারীদের উপর, অথবা সমস্ত রকম গণকর্মচারীদের নৈতিকতায় ওই বিষয় আশাগুলো নেওয়া, যেটা মানবিক বিশ্ব তৈরির, মানুষের প্রতি তার কর্তব্য, মানুষের টাকায় যে তার বেতন হয় এই কথাটা বুঝিয়ে দেওয়া প্রশাসন থেকে। মানে নৈতিকতাটাকে আসলে চর্চা করা উচিত, মানে নীতিগতভাবে। আপনার কথা যদি আমি ভুল না বুঝি। আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা কিন্তু ধরেন আমরা এইরকম একটা টানেলের ভিতরে আছি, প্রশাসনিক টানেলের ভিতরে আছে, যে আমরা ভাবতে শিখি নাই যে আমরা এর বাইরে কোনো কিছু ভাবতে পারবো। আমাদের চিন্তাকে স্বাধীন করতে হবে, এক। 2 নম্বর হল যে আমরা যদি নিজেদেরকে স্বাধীন না করে তুলতে পারি তাহলে কেউ এসে স্বাধীনতা দিয়ে যাবে না। আচ্ছা, জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হচ্ছে একটা সরকার পেয়েছি এবং তাদের উপর আমাদের আশা এবং ভরসা, অনেক আশা ভরসা, এই আশা ভরসা পূরণের জন্য আসলে প্রশাসকরা কতটা সহযোগিতা করবে, মানে আপনার কি মনে হয়? আমরা শুরু থেকে প্রায় 4 মাস শেষ হতে চলল আর কি। না, গণকর্মচারীদের দায়িত্ব তো একদম সুনির্দিষ্ট। তাদেরকে তো যে সরকার থাকবেন, নৈতিকভাবে যে সরকার থাকবেন, ওটা একটা ইম্পর্টেন্ট এরিয়া কভার করতে হবে। মানে আগের সরকার যদি বলেন, তো তারা যখন অর্ডার করবেন, যদি ওই সরকার ইলিগ্যাল হয়, ভোটের মাধ্যমে না হয়, জনগণের ম্যান্ডেট না থাকে, লেজিটিমেসি না থাকে, তখন একরকম। আর যখন একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের অভ্যুত্থান, যেহেতু আপনি ওই অভ্যুত্থান আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, তো তখন তো গণকর্মচারীদের দায়িত্ব হলো সেই সরকারকে সকল রকমের সহযোগিতা করা। সরকার যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে চলতে বলবেন, যেভাবে জনকল্যাণ করতে বলবেন, সেটা করা। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো যে একজন গণকর্মচারী উনি তার যে নৈতিকতা বা স্বাধীনতা সেটা রক্ষা করবেন না কেন? এটা তো সুরক্ষা দিতে হবে। সুরক্ষা ছাড়া কেউ কিছু করতে পারবে না। একজন গণকর্মচারী, ধরেন আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি বা লোয়ার মিডল ক্লাস, আমি ফ্যামিলির মধ্যে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং আমার উপরে আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার ভাই বোনও থাকতে পারে, এবং আমি যে বেতন পাই সেই বেতন দিয়ে আমাকে এই সংসারটা মেনটেন করতে হয়। তখন কিন্তু আপনার যদি সুরক্ষা না থাকে, তাহলে অন্যায় আদেশটা প্রতিপালন না করলে আপনার যে নানাবিধ অসুবিধা হবে, সেই অসুবিধা বা সেই চাপ নেওয়ার যে সক্ষমতা সেটা থাকে না। এটা আপনি পৃথিবীর অন্যান্য দেশে যেখানে স্বাধীনভাবে গণকর্মচারীরা কাজ করেন, এমনকি ইংল্যান্ডে, কমনওয়েলথ দেশগুলোতে, আমেরিকায়, এটা তো উন্নত দেশ, এমনকি ভারতে, সেখানে গণকর্মচারীরা এই সুরক্ষাটা পান। এখন সকল সুরক্ষা তো দেওয়া যাবে না। আপনি অন্যায় আদেশ পালন করবেন না, আপনি বদলি হয়ে যাবেন, সেই বদলিটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি অন্যায় আদেশ পালন করবেন না, আপনি তো একটা, যেটাকে বলা হয় যে একটা ভালো পোস্টিং, ভালো মন্ত্রণালয়, সেখান থেকে আপনি একটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যাবেন, সেটাই তো আপনার কাজ। সেইটুক গণকর্মচারীদের করতে হবে, বাট তাদের সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে। যে সুরক্ষাটা আমাদের সরকার ব্যবস্থা, যারা রাজনৈতিক সরকার ছিলেন বা অন্য সরকার ছিলেন, সেই সুরক্ষাটা আমাদেরকে কোনো সময় এই সুরক্ষাটা করা হয়নি, এস্টাবলিশ করা হয়নি, সুরক্ষাটা ঠিক মতো নাই। যার ফলে ওই যে আমরা যে গণকর্মচারীদের কথা বলছি, যারা সংবিধান মেনে চলবেন, বিধি মেনে চলবেন, আইন মেনে চলবেন, তাদের মধ্যে থেকে আমরা ওই প্রতিপালন অর্ডারকে না করা দেখি না। আর সেনাবাহিনীতে কিন্তু অন্য বড় সমস্যা। সেনাবাহিনীতে কিন্তু এটা করা যাবে না কখনোই। কারণ হলো সেনাবাহিনী যখন যুদ্ধ করবে, তার কমান্ডার যখন তাকে যুদ্ধ করতে বলবে, তার কোনো উপায় নেই যে সে বলবে যে এই যুদ্ধটা অনৈতিক, তাহলে পৃথিবীতে সব যুদ্ধ থেমে যেত। সুতরাং আমরা একটা ইউটোপিও চিন্তা করলে হবে না। তাহলে তার ইসরায়েলের যে সেনাবাহিনী আছে, তারা যে যুদ্ধ করে যে 46,000 47,000 লোক মেরে ফেলছে, তারা যদি নৈতিকভাবে নিজেদেরকে চিন্তা করে, তাদের কেউ যুদ্ধ করবে না। আমেরিকান সোলজাররা কি এসে আফগানিস্তান, ইরান বা ইরাকে এসে যুদ্ধ করবে নাকি? রাশিয়ান সোলজাররা সিরিয়ায় যায় যুদ্ধ করবে, ইউকেতে যায় যুদ্ধ করবে। এমনকি আমাদের দেশেরও কিছু কিছু লোক কিন্তু যুদ্ধে চলে যায়। অবশ্য তারা পক্ষে যায়, হায়ারে যায়, কিন্তু পক্ষে যায়। ধরেন আফগানিস্তানের তালেবানদের পক্ষে কেউ নাকি যুদ্ধ করতে গেছিলেন, এটা প্রমাণক আছে। একসময় লেবাননে গিয়েছিল, একসময় ইয়াতে আপনার ওই ভদ্রলোকের নাম ফিলিস্তিনে গিয়েছিল। আর যে আরেকজন ছিল যে সবুজ বিপ্লব, গাদ্দাফি সাহেব অনেককে নিয়ে গেছিলেন। তো এটা হলো যে আপনার, এখন তো আমরা ভাড়াটে বাহিনীর খবরও পাই,
তারা অন্য রাশিয়ার রাষ্ট্রের জন্য যুদ্ধ, ভাড়াটে রাশিয়াতে যে বাহিনী যুদ্ধ করছে ভাড়াটে বাহিনী, এই যে রাশিয়ান আর্মি যে যুদ্ধ করছে, তো সুতরাং আপনি সৈনিকদের ট্রেনিং, যুদ্ধের বিষয়গুলো একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এটা যদি হয়ে যেত, আমি আই অ্যাগ্রি উইথ হিম, যদি এটা হতো তাহলে পৃথিবী একটা শান্তিময় পৃথিবীতে রূপান্তরিত হতো। কোনো খারাপ কিছুই আসলে হতো না। হ্যাঁ, তাহলে এসব কিছুই হতো না, যুদ্ধ হতো না, এর পেছনে কেন অবশ্য বেআইনি যুদ্ধ তো, আরো হ্যাঁ, অনেক ঘটনা বেআইনি আছে, যুদ্ধ। অনেক তো কিছুই এখন আছে। ধরেন যে আমরা ওনাদেরকে যদি বাদ দেই, সেনা সদস্যদের বাদ দেই, তাহলে কিন্তু যারা গণকর্মচারী, যারা সিভিল প্রশাসনের সাথে কাজ করছেন, তাদেরকে কিন্তু তাদের নেতৃত্ব, যেটা বললেন উনি, আইজিপিকে একটা অর্ডার দেওয়া হলো, আইজিপি এটা বলারও সাহস পেলেন না যে এটা করা যাবে না। এখন উনি তার অর্ডারটা নিচে দিলেন, নিচে যে ধরেন অফিসাররা যখন অর্ডার দিল, থানাতে যিনি অফিসার, যিনি অর্ডার হোল্ড করেন, ওসি সাহেব, উনি যখন ওনার পুলিশের গুলি করতে হবে, দেন তারা গুলি করতে হয়েছে। কেউ কেউ ট্রিগার হ্যাপি থাকতে পারে, কেউ কেউ। এখন এর জন্য তো গোটা পুলিশ বাহিনীকে আপনি দায়ী করতে পারেন না, গোটা গণকর্মচারীদের দায়ী করতে পারেন না। সেই জন্য আমার মোদ্দা কথা হচ্ছে যে এখন যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিবেশে আমরা সংস্কারের কথা চিন্তা করছি, আমরা যেহেতু বলছি যে আমাদের আগে অনেক ভুল হয়েছে, যেমন সেই ভুলগুলো শোধরানোর জন্য আমরা তাদেরকে সেই সুরক্ষাটা দেই এবং তাদেরকে বলি যে আপনি যদি আইন অনুযায়ী কাজ করেন তাহলে আপনাকে কেউ কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এবং এটার একটা প্রমাণও করতে হবে। ইচ্ছা করলে অন্তর্বর্তীকালীন সরকার এরকম প্রমাণক সৃষ্টি করতে পারেন। ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একটা বেআইনি অর্ডার দিলেন টেস্ট কেস হিসেবে, বেআইনি অর্ডার, এবং ডেপুটি কমিশনার বললেন যে এটা বেআইনি অর্ডার স্যার, আমি এটা করতে পারবো না, তাকে সেই সুরক্ষা দিলেন। এবং তখন আপনি এটা মিডিয়াতে আনেন যে অমুক জেলায় প্রশাসককে এই কাজ করতে বলো, বা এসপি সাহেবকে এই অন্যায় কাজ করতে বলা হয়েছিল, তিনি এটা করেন নাই, অ্যান্ড তিনি কাজ করছেন, তাকে রাষ্ট্র সুরক্ষা দিচ্ছে। উপদেষ্টা বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা তাকে সুরক্ষা দিয়েছে। তো আপনি ওইরকম পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত আপনি কিন্তু এটা গ্যারান্টি চাইতে পারবেন না যে তাদেরকে সবাইকে একেবারে আজান দিয়ে ভালো কাজ করতে হবে। এটা তো মসজিদের নামাজ পড়ার কাজ না, এটা তো একটা প্রশাসনিক কাজ। এখানে অনেক রকম, হাজার রকম কাজ করতে হয়, অনেক আইন ফলো করতে হয়, অনেক আইন দেখে দেখে কাজ করতে হয়। ইয়েস, অ্যাটিটিউডের একটা প্রবলেম আছে, এটা আমি মনে করি। অ্যাটিটিউড, মতাদর্শেরও একটা বিষয় না, আছে। অ্যাটিটিউডের একটা প্রবলেম। অ্যাটিটিউডটা হলো যে আপনি যখন একটা কাজ পেলেন, সরকারি বা গণকর্মচারী হিসেবে যোগদান করলেন, তখন আপনি ভাবা শুরু করলেন আপনিও দেশের মালিক, জনগণ যে মালিক এটা ভুলে যান। সেই অ্যাটিটিউডটা পরিবর্তন করতে হবে। কেন আপনি ধরেন পুলিশ বাহিনী এই যে এরকম একটা গণবিপ্লব বা গণসংগ্রামে বা একটা মবের উপরে গুলি করার বাইরেও তো অনেক হাজার হাজার কাজ তাদেরকে করতে হয়। একটা থানাতে তো শুধু মব কন্ট্রোলের জন্য হয় না, বা আন্দোলন দমানোর জন্য থানা না, থানাতে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, মানে সারা বাংলাদেশ যদি বিবেচনা করি, লক্ষ লক্ষ মানুষ পুলিশ স্টেশনে যায় তাদের নালিশ নিয়ে, পুলিশ স্টেশন যায় তাদের উপরে অত্যাচার দমন করার অনুরোধ নিয়ে, তাদের মামলা নিয়ে। তখন কিন্তু তো বলে না কেউ যে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেন, তাদের কাজটা ঠিক মতো করেন না। ওখানেও কিছু তদবির বা কিছু চাপ থাকতে পারে, বাট আপনি 90%, 80% ক্ষেত্রে গণকর্মচারীরা ভালো কাজ করতে পারে, এটা আমি মনে করি। আচ্ছা, আমরা আবার আসবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমরা কথা বলছি মাঠ প্রশাসন ও সাম্প্রতিক বিষয় নিয়ে। বিরতির আগে আমরা শুনছিলাম যেমনটা, এখন যেতে চাই ডক্টর মাহবুব হাসান আপনার কাছে। মূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সামনে রমজান আসছে এবং এটা আসলে কিভাবে কাজে দিবে, কারণ আমরা আগেও দেখেছি অনেক রকম হচ্ছে কাজ হাতে নিয়েও শেষ পর্যন্ত আসলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে গেছিল। তা এখন কিভাবে আসলে এটা সম্ভব হবে? প্রধান উপদেষ্টা বলেছেন মাঠ প্রশাসকদেরকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য। এটা খুব জটিল একটা বিষয়, কারণ আমাদের ব্যবসায়িক যে মানুষ আর ক্রেতা ব্যবসায়ীদের মধ্যে মানসিকতায় অনেক পার্থক্য আছে। প্রথমত ধরেন এই পার্বণগুলোতে, এই ঈদের মতো সময় বা রোজার মতো সময়কে এরা মুনাফা করার নয়, মুনাফা লুটার একটি সময় বলে বিবেচনা করেন। ফলে 1 টাকা দিয়ে যে পণ্যটি কেনে সেটার দাম কিন্তু ঢাকায় আস্তে আস্তে হয়ে যায় 25 টাকা। আজকে আমি একটা রিপোর্টে দেখলাম যে 2 টাকার মনে হয় ফুলকপি বা এইরকম, সেটা ঢাকায় এসে 25 টাকা, 20 টাকা, 25 টাকায় পৌঁছে গেছে। নানা রকম জটিলতা, এখানে চাঁদাবাজি আছে, অমুকটা আছে, তমুকটা আছে।
কি বলে আনা নেওয়ার খরচ আছে, ট্রাক ভাড়া বেড়ে গেছে, তেল খরচ বেড়ে গেছে, নানা রকম অজুহাত। কিন্তু তারপরেও এটা ঠিক যে এখন কিন্তু মানে কাঁচা পণ্যের মানে কাঁচা সবজির দাম কিন্তু অনেক সহনীয় পর্যায়ে। আপনি কি কিনেছেন আজকে, বাজার করেছেন? আপনি করেন নাই। আমি করেছি। 20 টাকা করে ফুলকপি মিডিয়াম সাইজ, তারপরে 40 টাকা কেজি নতুন আলু। হ্যাঁ, তো এইভাবে পণ্যের দাম কমে এসছে, কমে আসবে। এটা নৈতিকতার চেয়েও বড় বিষয় হলো যে সরবরাহ প্রচুর হয়েছে, যার জন্যে দামটা কমেছে। যারা এটা নিয়ে সিন্ডিকেট করে যারা দাম বাড়াতো সেটার সে সুযোগ পায়নি তারা। এক, তাদের জন্য সুযোগ হলো রোজার সময় তারা কম দামে কিনবে কিন্তু বেশি দামে বেচবে। পৃথিবীর অন্য দেশে এই ধরনের ক্রিসমাসের আগে থেকে শুরু হয়, মানে যেটা 25 টাকায় বিক্রি করতো সেটার দাম 15 টাকায় তারা বিক্রি করে ঘোষণা দিয়ে জাতীয়ভাবে। তারা কি তারা লাভ করে না? লাভ করে, তারপরেও কিন্তু লাভ করে। তো এই যে মানসিকতা, এই মানসিকতার শিক্ষা আমাদের থাকতে হবে। আমাদের যে এই যে বিক্রেতা যারা ব্যবসায়ী, আড়তদার, মুনাফা লুটি যারা লুটপাট করছেন, যার জন্যে পণ্যের মূল্য উচ্চ থেকে ইনফ্লেশন হচ্ছে, এইটার সূত্র ধরে আপনি উপরে নিয়ে আসছে, দাম উপরে নিয়ে আসছে। এরপরেও কিন্তু চালের দাম বেড়েছে 5 টাকা করে, প্রতি কেজিতে 5 টাকা করে বেড়েছে বিভিন্ন ভ্যারাইটি ইয়েতে। এই যে এটা এদেরকে শিক্ষা দিতে হবে অথবা প্রশিক্ষিত করতে হবে, অথবা এদের যে নৈতিকতা এবং মানবিকতার এটা খুবই নিম্নতম। আমার মনে হয় সরকারের উচিত হবে, এটা উচিত হবে বলা উচিত হয় কিনা, উচিত যে ওই ব্যবসায়ী সম্প্রদায়কে এমন কিছু শিক্ষা দেওয়া উচিত যা তাদের চৈতন্য জনগণমুখী হয়, জনগণের প্রতি তাদের যে দায়িত্ববোধ, কর্তব্য এবং সেটা করা উচিত, এই বোধটা সরকারি তরফ থেকে তাদের উপরে আরোপিত হলে ভালো হবে। জনগণ চায়, আমরা যারা ক্রেতা প্রতিদিন যারা বাজারে যাই, তারা কিন্তু চাই যে যারা খুচরো বিক্রেতা, যারা আড়তদার, যারা বড় ব্যবসায়ী, তারা ন্যায় ভিত্তিকে লাভটুক করুক। ইসলামে তো আছেই যে অন্যায়ভাবে আপনি দাম বেশি রাখলে সেটা কিন্তু দোষের বা এটা অপরাধের শামিল। সেটা কিন্তু এই নৈতিকতা কিন্তু সমাজে বহমান, কিন্তু আমরা মানি না, কতিপয় মানি না। ধরেন এখানে 18 কোটি মানুষ আছে, কয়জন ব্যবসা করে? ধরেন কয়েক লক্ষ লোক ব্যবসা করে। এই কয়েক লক্ষ লোকই বেসিক্যালি অমানবিক আচরণটা করছে, অমানবিকভাবে মূল্য বৃদ্ধি করছে, কিন্তু তারা জানে না যে তারা অপরাধ করছে। আইনগতভাবে আইনেও সেটা আছে, অতিরিক্ত মূল্য বৃদ্ধিও আইনের, মজুদদারি, ফাটকাবাজি, কালোবাজারি, এগুলো বেআইনি এবং এটা অপরাধযোগ্য দেওয়া যেতে পারে। কিন্তু এরকম দৃষ্টান্ত আমরা আসলে দেখি না, শাস্তির আওতায় তো আমরা দেখি না। দেখি না, কারণ হলো যে সরকারের ওই নৈতিকতাও তো নাই। এই যে সরকার এতকাল ছিল গণতন্ত্রের নামে তারা 15 বছর ধরে শাসন করেছে, কিন্তু গণতন্ত্র ছিল। বা ধরে তার আগের সরকারগুলো 52-53 বছর আগে, 53 বছর আগে যে সরকার এসেছিল, উনি কি গণতান্ত্রিক নির্বাচনের ভিতর দিয়ে এসেছিলেন, কিন্তু তার যে শাসন ব্যবস্থা ধাপে ধাপে যা তিনি করলেন, তাতে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। এবং যার জন্যে তাকে যখন হত্যা করা হয়, নির্মমভাবে করা হয়, অমানবিকভাবে করা হয়, কোনো মানুষ কিন্তু প্রতিবাদ করেনি। করেনি এই কারণে যে তাকে দেখেছে উত্থান থেকে ওই পর্যন্ত তিনি এই 3.5 বছরে যা করেছেন সেটি ভোলার মতো নয়, নির্মম। এই জন্যে হাসিনা যখন ক্ষমতা থেকে এই পর্যন্ত আসলেন, সেটা নির্মমতম কাজ করেছেন, যার জন্য এত ঘৃণা। এই যে আপনি দেখেন জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেই ঘৃণার উদ্গীরণ কিন্তু আমরা দেখেছি। কিভাবে তারা নিজেদেরকে প্রকাশ করবে সেটা কিন্তু আমরা দেখেছি। বঙ্গবন্ধুর মানে মূর্তির উপরে গিয়ে কি কাজ করেছে
আপনারা দেখেছি কেন করে, এটা করতে দেন কেন? কারণ দুটো, যে মানসিকভাবে আমরা গণতান্ত্রিক নই, আমরা নির্বাচিত হয়ে রাজনীতিতে আসি নাই, নির্বাচিত হয়ে রাজনীতির সিংহাসনে বসিনি, নির্বাচিত হয়ে সরকারে আসিনি। মানে দলে নির্বাচন নাই, রাষ্ট্রেও নাই। দলে মানে গণতন্ত্র থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার হতো, কারণ মানসিকভাবে, নৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আপনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। এটা ভুলে গেলে চলবে না যে গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, কিন্তু ৭১-এর পর ৭২-এ ক্ষমতায় আসলেন তিনি স্বৈর শাসক হিসেবে। তার কোনো ম্যান্ডেট ছিল না। উনি যে ম্যান্ডেট পেয়েছিলেন সেটা পাকিস্তান গণপরিষদে এই কী বলে, এই সংবিধান রচনার জন্যে যে পরিষদ হবে সেই পরিষদের উনি নেতা হতে পারতেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা হয়েছিলেন। কিন্তু যেহেতু পাকিস্তানিরা চাপিয়ে দিল যুদ্ধ আমাদের উপরে, ফলে আমরা যুদ্ধ করে স্বাধীন হলাম, উনি এসে রাষ্ট্রের নায়ক হলেন। অথচ যুদ্ধ করেছে জনগণ, শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগ যুবলীগ করেনি। এই গণমানুষ কিন্তু যুদ্ধ করেছে, তারা কিন্তু বঞ্চিত হয়েছে, তাদের বিজয়কে উনি ছিনিয়ে নিয়েছিলেন। এবারও কিন্তু তাই হচ্ছে। দুঃখজনক হলে সত্য, এই যে জুলাই আগস্টের যে বিপ্লবের নায়করা বা গণ অভ্যুত্থানের নায়ক যাদেরকে আমরা দেখেছি, বা কয়েকজন এখন প্রশাসনে আছেন, তার বাইরেও তো অনেক লোক আছে যারা প্রাণ দিয়েছে, তারা ছিল, যারা আহত হয়েছে তারা ছিল, আমরা যারা মানে বয়স্ক মানুষ আমরা ছিলাম, হয়তো লেখালেখি ছিলাম, আমরা মানে রাস্তায় ঘাটে ছিলাম, এইরকম অগণন মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছিলেন। কিন্তু তাদের প্রতি কোনো তো দায়িত্ববোধ এই সরকারও গ্রহণ করেনি। এই সরকার গ্রহণ করবে কেমন করে? যেভাবে তারা অভ্যুত্থানের ভিতর দিয়ে ক্ষমতা গেলেন, তারা প্রথম ভুলটা করলেন যে রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনার শপথ দিলেন, তাই না? এখন এই আপনার দানবীয় একটি প্রশাসনকে উৎখাত করে যদি আবার সেই দানবীয় প্রশাসনের মূল কেন্দ্র শক্তির আধারে যদি আপনি ঢুকে পড়েন, তাহলে তো আপনি কোনো স্বাধীন কাজ করতে পারবেন না। যে প্রচলিত ধারার যে শাসন ব্যবস্থা যেভাবে আপনাকে নির্মাণ করে, আপনার মেধাকে, স্বাধীন মেধাকে আপনাকে ওই রকম একটি সার্কেলের ভেতর দিয়ে নিয়ে আপনাকে আরেক ছোটোখাটো দানবে পরিণত করে। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার নিউজে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। জনাব মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব বিস্তার করে প্রশাসকদের নিয়োগ হতে। সেক্ষেত্রে এখন যারা প্রশাসক আছে তারা আসলে রাজনীতি ঊর্ধ্বে থেকে কতটা কাজ করতে পারবেন বা কাজ করার সুযোগ থাকছে? এটা নির্ভর করছে যে গড তাদেরকে কীভাবে চালাবে। এই গড মানে ঈশ্বর না, আমি গডের কথা বলছি। গভর্নমেন্ট অফ দ্য ডে, তারা নেতৃত্বে আছেন, ড্রাইভিং সিটে আছেন, তারা কিভাবে তাদেরকে পরিচালিত করবেন এবং তারা কিভাবে তাদেরকে সে সুরক্ষাও দিবেন এবং তাদেরকে আইন বিধিবিধান অনুযায়ী কাজ করতে বাধ্য করবেন। সুতরাং করা যাবে, এটা না করার কোনো কারণ নেই। আপনি দেখেন, শুধু নির্বাচনের যদি একটা উদাহরণ আমরা চিন্তা করি, এই দেশে 15ই ফেব্রুয়ারি 1990 সালের দিকে একটা নির্বাচন হচ্ছে, 90 দশকে 15ই ফেব্রুয়ারি 96 সালে। আবার 12ই জুন 96 সালে আরেকটি নির্বাচন হয়েছিল। তো 15ই ফেব্রুয়ারি থেকে 12ই জুন 90 দিনেরও কম সময়, বেশ কম সময়, 3 দিন 4 দিন কম। তো এই নির্বাচনের মধ্যে অনেক বড় পার্থক্য ছিল। একটা নির্বাচনকে বলা হয়েছিল যে নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন। হ্যাঁ, সেখানে তো অনেক পলিটিক্যাল অ্যাকশন ছিল, স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে মানুষজন যায়নি, বাট ওই নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা আমাদের মানতে হবে। কারণ আমরা ওই পার্লামেন্টকে অবৈধ পার্লামেন্ট যদি বলি, তাহলে তখন যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাস করা হয়েছে সেটাও অবৈধ হয়ে যায়, তাহলে আর পরের নির্বাচনটা হয় না। তো ওইটা একটা বড় আলোচনা, ওখানে যাচ্ছি না আমি। কিন্তু আপনি এই গণকর্মচারীদের অধিকাংশই
নেতৃত্ব পর্যায়ে কিছু রদবদল করে আপনি একটা ভালো নির্বাচন উপহার দিতে পারলেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে গভর্নমেন্টের, দলীয় গভর্নমেন্ট পরিবর্তিত হয়ে যখনই তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, তখনই আপনি তত্ত্বাবধায়ক সরকার ঠিকভাবে গণকর্মচারীদের আইন অনুযায়ী কাজ করতে উদ্বুদ্ধ করতে পেরেছিল। সেই উদ্বুদ্ধ করার দরকার আছে এবং তাদের উপর মনিটরিং দরকার আছে, তাদের উপর নজরদারি দরকার আছে। তো সেখানে আপনি যদি কাজটা করতে পারেন অবশ্যই করা যাবে, করতে কোনোই অসুবিধা হওয়ার কথা না। কিন্তু নেতৃত্বে কিছু রদবদল তো করতেই হবে। আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে কোনো বাধা নেই। রাজনৈতিকভাবে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা, কি মনে করেন? এরকম দাবি আছে এবং সম্ভাবনা আছে কি না আমি তো আপনাকে হ্যাঁ না কিছু বলতে পারবো না, কারণ আমি তো জ্যোতিষ না। সুতরাং আমার পক্ষে এটা আপনার স্পেকুলেশন করা সম্ভব না। তবে আমার নাগরিক হিসেবে আমার মতামত হচ্ছে যে নিষিদ্ধ করা, নির্মূল করা, এইসব রাজনীতি আসলে হালে পানি পায় না। মানে এগুলো আসলে বিভাজন সৃষ্টি করে, এগুলো দেশে নৈরাজ্য সৃষ্টি করে এবং মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। মানে এতে অসুবিধা হয়। কারণ আমরা এই দেশে, মানে আমাদের কাছে প্রমাণ হয়েছে, অন্য দেশ বাদ দেন, আমরা এই দেশেও তো দেখেছি জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। কি হয়েছে? জামাতে ইসলামের কোনো দলের, তাদের দলের নেতাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছে। তাদের জামাতে ইসলাম যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তা তাদের কমেনি, বরঞ্চ তাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে, তারা আরও ভালোভাবে অর্গানাইজ হয়ে গেছেন। সেই জন্য আমি মনে করি যে নিষিদ্ধ বা নির্মূলের রাজনীতি না। আর এই দেশে আপনি একটা বড় পার্টির কথা চিন্তা করেন, মুসলিম লীগ, যারা পাকিস্তানের আন্দোলনের মূল হোতা, যারা পাকিস্তান নামে একটা রাষ্ট্র সৃষ্টি করেছেন, তাদেরকে কিন্তু কেউ কোনোদিন নিষিদ্ধ করে নেই। দলটা ইঞ্জিনিয়ার ভেঙে গেছে অথবা দলটার মালিক হয়ে গেছেন সেনা শাসকরা, পাকিস্তান যখন ছিল। তো এরপরে বাংলাদেশ যখন তৈরি হলো, তখনও মুসলিম লীগের যে ভূমিকা ছিল, এই ভূমিকার কারণে এখন আপনি মুসলিম লীগ আপনি দূরবীন দিয়েও খুঁজে বের করতে পারবেন না। তো তারা বিলীন হয়ে গেছে। তো এই যে বিলীন করার দায়িত্ব বা কাউকে ভোট না দেওয়ার দায়িত্ব, কাউকে নির্বাচিত না করার দায়িত্ব, সরকার গঠন না করতে দেওয়ার দায়িত্ব, এই দায়িত্বটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে সে কোন দলকে পছন্দ করে, কোন ব্যক্তিকে পছন্দ করে, তার এলাকায় কাকে তারা ভোট দেবেন, কোন মার্কাকে তিনি ভোট দেবেন। সুতরাং আমরা যদি জনগণের উপর নির্ভর না করি, শুধুমাত্র প্রশাসনিক কারণে, প্রশাসনিক ব্যবস্থা বা চাপিয়ে দেওয়া ব্যবস্থা বা জোর করে কিছু করতে যাই, সেটা হয়তো খুব ভালো কিছু হবে না। আচ্ছা, জনাব মাহবুব হাসান, আপনি যদি এই নিয়ে কিছু বলতে চান এই বিষয়ে। আমার মন্তব্য এরকমই যে নিষিদ্ধ করবেন, সেটা ফুলে ফেপে বড় হবে। এক, এই যে আমি একটা উদাহরণ দিই, বঙ্গবন্ধুর কথা বলে, বঙ্গবন্ধুর প্রচুর ভুল ত্রুটি ছিল, প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছেন, জনগণ বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন, যা তিনি দাবি করে ক্ষমতায় এসেছিলেন তার উল্টোটা করেছেন। হ্যাঁ, কিন্তু উনি যখন প্রত্যাবর্তন করলেন, তখন দেখা গেল সমস্ত এইগুলো, তার ভুল ত্রুটি এবং এগুলো মুছে গেল, কেউ স্বীকার করল না। আওয়ামী লীগরা তো স্বীকার করেই না যে এগুলো ভুল করেছেন। তারা মনে করে যে তিনি যা বলেন, যা করেছেন সবই সবচেয়ে ভালো হয়েছে। এটা মনে করতেই পারেন, ব্যক্তিগতভাবে সব অনেকেই মনে করেন, কিন্তু দলগতভাবে যখন মনে করা হয় তখন বোঝা যায় যে একটি মিথ্যার আবর্তনের ভিতরে আওয়ামী লীগ এখনও বসে আছে। এই জন্যেই যে আজকে যদি তাকে আমরা নিষিদ্ধ করি বা নিষিদ্ধ করার কথা বলি, তাহলে সে বিপুল বেগে ফিরে আসবে। এটাই হলো ইতিহাসের সাক্ষী বা ইতিহাসে নিয়ে আমরা দেখলাম। বঙ্গবন্ধু আসে না, কিন্তু তার কন্যা বিপুলভাবে আসছে, তাই না? এসে তিনি আবার সেই রকম একটি শাসন ব্যবস্থা করলেন, যেটা নাকি জনগণ বিচ্ছিন্ন এবং খুবই গোষ্ঠীগত এবং খুবই ক্লোজ সার্কেলের শাসন। শেখ হাসিনা ছাড়া কোনো কিছুই হয়নি, হতে পারেনি। ইভেন কোনো মন্ত্রী, কোনো এমপি কোনো বক্তৃতা দেওয়ার আগে তোষামোদি করা ছাড়া কোনো কথা বলতে পারেননি। একটি রাজনৈতিক, গণতান্ত্রিক রাজনীতিতে এইরকম হওয়া উচিত না। উচিত হলো সেটাই যে গণতন্ত্রে যা যা আপনাকে শিক্ষা দেবে, মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা, কাজের প্রতি নিষ্ঠা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি করতে পেরেছেন তার প্রশংসা এবং যা করতে পারেননি তার সমালোচনা,
আপনি ইংল্যান্ডের থেকে তাকে ঋষি সোনাককে নামিয়ে দেওয়া হলো বিকজ অফ তার ব্যর্থতার জন্য, তাই না? এরকম বহুজন গেছে এরকম বাবা। তো এইটাই হলো সৌন্দর্য গণতন্ত্রের, এবং এইটা যদি কায়েম করা যায় তাহলে কিন্তু যারা জনগণের সঙ্গে থাকবে না, জনগণের প্রতি তাদের দায়িত্ব নাই বা তারা ফিল করে না, তারা কিন্তু ভেসে যাবে। মুসলিম লীগ এই কারণেই ভেসে গেছে যে মুসলিম লীগের যে রাজনীতি ছিল জনগণের প্রতি, সেটা তারা পালন করতে ব্যর্থ হয়েছিল বলেই সেই দলটা ভেঙে গেছে, এবং সেই দলের লোকজনকে বিভিন্ন দলে এসে যোগ দিয়েছে এবং তারা কিন্তু পুনর্জন্ম লাভ করেছিল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।